Subscribe and click the bell icon for latest update. শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা তড়িৎ দ্বিমেরু সম্পর্কে কয়েকটি জিনিস শিখব। এর আগের ভিডিওটিতে তড়িৎ দ্বিমেরু কি আমরা জেনেছিলাম। আজকে আমরা শিখব এই তড়িৎ দ্বিমেরুর কে কাজে লাগিয়ে বা তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কীরকম হবে সেটা আমরা দেখব। তাই একটু মনে করে রাখা যাক যে তড়িৎ দ্বিমেরু জিনিসটা কী, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তড়িৎ দ্বিমেরু হলো একটি ব্যবস্থা যেখানে দুটি সমান এবং বিপরীত মানের আধান রয়েছে এবং তাদের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব থাকে। যদি থাকে তাহলেই আমরা সেটাকে তড়িৎ দ্বিমেরু বলবো। অর্থাৎ ধরলাম একটা এখানে -q আধান আর একটা +q আধান সমান মানের কিন্তু বিপরীত প্রকৃতির আর কি। এরা যদি একটি নির্দিষ্ট দূরত্বে থাকে সেটাকেই বলবো আমরা তড়িৎ দ্বিমেরু। এবং দূরত্বটাকে আমরা 2L ধরেছিলাম। তাহলে এক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুটাকে হচ্ছে P সমান যে কোনো একটি আধান Q ইন্টু তাদের মধ্যে দূরত্ব 2L এবং এর মান হচ্ছে 2QL। এবং যেহেতু এটিকে ভেক্টর রাশি তাই আমরা এখানে ভেক্টর সাইন দিই এবং এর দিকটা হয় -q থেকে +q এর দিকে। তাহলে ভিতরের দিক মানে আমরা যদি দেখি তড়িৎ দ্বিমেরুটা সবসময় দিকটা দেবে দিকে এবং এর একটা নোটেশনও থাকে। আমরা তড়িৎ দ্বিমেরুকে এইভাবেও প্রকাশ করতে পারি। তাহলে আমরা এর আগের দিন যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে তড়িৎ দ্বিমেরু একটি নির্দিষ্ট একটি যদি তড়িৎ দ্বিমেরু আঁকি, যে এই তড়িৎ দ্বিমেরু তার থেকে এর অক্ষের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত সেটা আমরা বের করেছিলাম। আজকে যেটা আমরা বের করব সেটা হচ্ছে যে তড়িৎ দ্বিমেরুর লম্বভাবে লম্ব সমাধিখণ্ডকের উপর কোনো বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তা কী হবে সেটা আমরা আজকে দেখব। আচ্ছা, তাহলে একটা ছবি এঁকে দিই। তাহলে আপনি তাহলে জিনিসটি হচ্ছে এই একটা তড়িৎ দ্বিমেরু আঁকলাম আমি এখানে। এটা -q, এটা +q আর এদের দূরত্ব অবশ্যই 2L এবং এদের মধ্যবিন্দু এইখান থেকে লম্ব বরাবর একটা আমি দাগ দেব এবং এই যে দূরত্বটা ধরলাম এই বিন্দু দূরত্বটা হচ্ছে r। আচ্ছা, আমি এটার নাম দিই a বিন্দু, এটার নাম দিই b বিন্দু এবং এই a থেকে এই যে বিন্দু এই বিন্দুটার নাম দিলাম p। আমাদের টার্গেট হচ্ছে p বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত। তাহলে এই যে তড়িৎ দ্বিমেরু তার সাথে কিন্তু লম্ব সমাধিখণ্ডক বরাবর একটি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করছি। তাহলে আমি একটু যুক্ত করে দিই, এইটা যুক্ত করলাম আর এটা যুক্ত করে দিলাম। এরপরে আমি কালো পেন দিয়ে করি। এরপরে যদি আমি দেখি যে এই পি বিন্দুতে -q এবং +q এই দুই আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা আমরা দেখব। তাহলে আমরা করতে পারি কি, প্রথমে এক এক করে দেখি। এই যে +q আধানটা রয়েছে তার জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা দেখি। এইখানে এই +q আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে সেটা কিন্তু হবে এই দিকে। কেন? কারণ আমরা এখানে একটা ধনাত্মক আধান ভাববো। এখানে একটি ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান, আর এখানে যদি একটি ধনাত্মক আধান থাকে তারা কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে আর বিকর্ষণের জন্য ওই আধানটা এই দিকে চলে যাবে। তার মানে +q আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে এই দিকে। তাহলে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি এই দিকে। একটু ফাঁকা হয়ে গেল, ছবিটা এইভাবে দিচ্ছি আমি। হ্যাঁ, এবং এর নাম দিলাম আমি E1। E1 এর মান কত সেটা দেখি। E1 সমান হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেহেতু সূত্র অনুযায়ী 1/4πε0 ইন্টু এই আধানটার মান Q বাই তাদের দূরত্বের বর্গ। এই দূরত্বটা কত? হ্যাঁ, এই দূরত্বটা আমাদের বের করতে লাগবে। সহজ বের করাটা। এটা যদি হয় r, গোটাটা যদি হয় 2L, তাহলে অবশ্যই এইটুকু হবে আমার L। তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এটা অতিভুজ, এটা হবে
এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আচ্ছা, আমি এই কোণগুলোকে থিটা ধরে নিই, পরবর্তীতে কাজে লাগবে। যেহেতু এটিকে সমদ্বিবাহু ত্রিভুজ, অবশ্যই এটাও কিন্তু থিটা হবে। তাহলে এই দূরত্বটা কত? দূরত্বটা হচ্ছে আর নয়, √L স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এইখানে দূরত্বটা হচ্ছে কত? এই দূরত্বটার স্কোয়ার। এই দূরত্বটা স্কোয়ার হলে কি এটা কিন্তু উঠে যায়, তাহলে আমি একবারে লিখতে পারি এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবারে আমি দেখি এই যে এই মাইনাস কিউ আধানের জন্য এই বিন্দুতে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বল কোন দিকে হবে। এবার কিন্তু এখানে একটা মাইনাস কিউ আধান রয়েছে। যেহেতু মাইনাস কিউ আধান রয়েছে, এই পি বিন্দুতে যদি একটা প্লাস আধান থাকে সেটা কিন্তু এই মাইনাসের দিকে আকর্ষিত হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রবল হবে এই দিকে। তাহলে এটাও হবে কতটা? এই সূত্র অনুযায়ী এটা হবে E2 হবে 1/4πε0 ইন্টু, এখানে মাইনাস সাইন দেবো না, আমরা মানগুলো নিয়ে শুধু আলোচনা করবো, কিউ বাই এই দূরত্বের স্কোয়ার। দূরত্ব কত? এটা। এখন এর স্কোয়ার, তাহলে কি স্কোয়ারটা উঠে যাচ্ছে, তাহলে এই মানটাই হচ্ছে আবার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আমি এখানে এদের ডিরেকশনগুলো লিখে দিই। এই E1টা হবে বি থেকে পি এর দিকে, তাহলে এটা হবে বিপি বরাবর, আর এটা হবে এই দিকে, তাহলে পি এ বরাবর। এবারে আমরা এগুলোকে একটু উপাংশে ভাগ করি। উপাংশে ভাগ করার জন্য এইখানে এই বিন্দুতে আমি একটা এই যে দ্বিমেরুটা তার সাথে একটা সমান্তরাল একটা সরলরেখা আঁকি, আর এটি একটু বর্ধিত করে দিই, দেখা যাবে আমরা কী কী পাচ্ছি। এই কোণটা যদি হয় থিটা, তাহলে অবশ্যই এই কোণটাও থিটা হবে, অনুরূপ কোণ। এবং এই কোণ যদি হয় থিটা, একান্তর কোণ হিসেবে এটাও থিটা হবে। ও, এই ইটুটা কোন দিকে কাজ করছে? ইটুটা কাজ করছে কিন্তু এই দিকে, এটা লিখে রাখি। এবারে আমরা দেখি এই যে E1 কাজ করছে এদিকে, E2 কাজ করেছে এদিকে, এদের মধ্যে এই যে কোণ, এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যগুলো, এদের আমরা উপাংশে ভাগ করে দিই। তাহলে E1 এর উপাংশ কী কী হবে? একটা এদিকে হবে, একটা এদিকে হবে। তাহলে এর উপাংশ হচ্ছে, আমি লিখতেই পারি এখানটাতে, E1 এর উপাংশ। আচ্ছা, এই বিন্দুটাকে ও বিন্দু দিয়ে দিই। তাহলে E1 এর উপাংশ, প্রথম একটা উপাংশ এই দিকে হবে, সেটা হচ্ছে E1, অবশ্যই এটা থিটা হয়, তাহলে এই পাশটা হবে তাহলে সাইন থিটা হয়ে যাবে উপাংশটা, E1 সাইন থিটা। এবং তার ডিরেকশন অবশ্যই এই দিকে হবে, মানে ও থেকে পি এর দিকে। তাহলে লিখে দিই এখানে আমি OP বরাবর। আরেকটু উপাংশ কি এই দিকে, তাহলে এটা হবে E1 cos থিটা, E1 cos থিটা। এটা হবে এই দিকে। এখন এই দিকে তো কোনো নাম দিলাম না, আমি দিয়ে দিই এখানে পি রয়েছে। আচ্ছা, এখানে আমি দিয়ে দিই সি দিয়ে দিই, তাহলে এটা হবে PC বরাবর। এটা হবে পি থেকে সি, PC বরাবর। এবার আমি E2টা নিয়ে ভাবি। E2 এর উপাংশ কি? E2 এর একটা উপাংশ কাজ করবে এইটা, থাকলে একটা হবে এই দিকে, সেটা যে থিটা রয়েছে, যদি এটা হবে E2 cos থিটা, E2 cos থিটা। এবং এটা হবে কিন্তু তাহলে PC বরাবর। এর আরেকটু উপাংশ, সেটা হচ্ছে এইটা যদি হয় এরকম, তাহলে এটা হবে এই দিকে, এবং সেটা হবে E2 sin থিটা, এবং সেটা হচ্ছে তাহলে এটা হবে PO বরাবর। আচ্ছা, একটা জিনিস খেয়াল করা যায় যে আমরা দেখতে পাচ্ছি এখানটাতে E1 আর E2 এর দুটোর মান কিন্তু সেম। তার মানে বলতে পারি মানের দিক থেকে E1 এর মান যা আর E2 এর মান কিন্তু একই। তাহলে E1 সাইন থিটারও মান যা, E2 এর সাইন থিটারও মান তাই হবে, কিন্তু এরা দুটো কিন্তু বিপরীত দিকে। তাই যখন আমরা এই OP বরাবর যখন আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের উপাংশগুলো যোগ করব, যেহেতু এরা বিপরীত দিকে,
এই দুটো কিন্তু এটা আর এটা পরস্পরকে ক্যান্সেল করে দেবে। এবারে দেখি আমরা E1-এর উপাংশ, এই E1 cos θ সেটা হচ্ছে পিসি বরাবর, আর E2 cos θটাও এই পিসি বরাবর, দুটোই কিন্তু একই দিকে। তাহলে এই দুটো কিন্তু যোগ হয়ে যাবে। তাহলে লিখতে পারবো আমরা যে পিসি বরাবর মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তাহলে এই E1 আর E2, ওই যে E1 cos θ এবং E2 cos θ যুক্ত হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। তাহলে এটা হবে E1 cos θ প্লাস E2 cos θ। এখন E1 আর E2 মান তো একই, তাহলে আমি বলতেই পারি হয় 2E1 cos θ অথবা 2E2 cos θ আমরা লিখতেই পারি। আচ্ছা, এখন আমরা যদি মানটা বসিয়ে দিই, এখানে কী আসতে পারে, E1-এর মানটা বসিয়ে দিই। E1 মানে কত, যে কোনো একটা মান, তাহলে সেটা হচ্ছে 1/4πε0 2 E1 মানে হচ্ছে 1/4πε আগেই লেখা হয়েছে, এটা হচ্ছে 2Q, আর নিচে হবে L² প্লাস R² আর cos θ থাকবেই। এখন cos θ মানে কি? cos θ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা সেটা লিখতেই পারি। আমি জায়গারভাবে আমি লিখছি, এইখানে লিখি, এই পাশটাতে, এই অংশে লিখি। তাহলে cos θ মানে কি? cos θ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে সমান সমান হবে 1/4πε0 2Q, নিচে হবে L² প্লাস R², আর এটা হবে L বাই অতিভুজটা হবে √L² প্লাস R² সমান সমান 1/4πε0 2QL মানে কি? এই যে 2QL মানে কিন্তু P। তাহলে আমরা লিখতেই পারি এখানটাতে 2QL এর জায়গায় লিখবো P, স্মল p, আর এখানটাতে কিন্তু যেহেতু এটা L² প্লাস R², এখানে √L² প্লাস R², আমরা এটাকে লিখতে পারি L² প্লাস R², তার পাওয়ার হচ্ছে 3/2। তাহলে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর যদি কোনো বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে যাই, দেখতে পাচ্ছি যে কিন্তু তার কোনো লম্ব উপাংশ নেই, সব কিন্তু এই যে তড়িৎ দ্বিমেরুর সাথে সমান্তরাল। এবং মজার ব্যাপার, এখানে কিন্তু এটা এই দিকে হচ্ছে, এই জিনিসটা খেয়াল, তড়িৎ দ্বিমেরু কাজ করছে এদিকে, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করবে এই দিকে। এটা আমাদের খেয়াল রাখতে লাগবে, পরে এটা কাজে লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস এইখান থেকে যেমন পেলাম, এই যে এটা যদি এল, এই যে দৈর্ঘ্যটা যদি খুব ছোট হয়ে যায় তখন কি হবে? এটা তখন জিরোর মতো হয়ে যাবে। যখন জিরো হয়ে যাবে, মানে এই মানটা, এলের মানটা কোনো কাজেই দেবে না প্রায়, তখন কিন্তু এটা যে জিরোর মতো আচরণ করে, তাহলে কিন্তু এই 2 আর এই 2 কাটা যাচ্ছে, তখন পড়ে থাকবে আর এর পাওয়ার 3। তখন আমি লিখবো এখানে যদি এল ভেরি ভেরি লেস দেন আর হয়, তখন কিন্তু এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে যদি আমি ই দ্বারা প্রকাশ করি, ই, এই যে বা এটাকেও বলতে পারি ই, একই জিনিস, এটাই বের করলাম, ই সমান সমান হবে, তাহলে এটা কি হচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে, জিরো হলে এই 2 কেটে যাচ্ছে, তাহলে এটা হবে 1/4πε0 P/R3। বাস, আমরা এই যে এই তড়িৎ দ্বিমেরুর লম্ব বরাবর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী হবে সেটা আমরা পেলাম। আমরা এবারে তড়িৎ দ্বিমেরুর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করব, তবে বিষয়টা একটু হবে অন্যরকম, যে এবার না অক্ষের
না মানে তড়িৎ দ্বিমেরুর অক্ষের মধ্যে কোনো বিন্দু, না তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব বরাবর, সেটা যে কোনো বিন্দু হতে পারে। উদাহরণস্বরূপ ধরলাম যে এইখানে ধরি, ধরলাম এই একটা তড়িৎ দ্বিমেরু, এটা -q + q এরকম করে রয়েছে। আমি এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বল বের করব, এই বিন্দুতে। এবং এখানে তো অবশ্যই এটা তো 2l দূরত্ব আমরা জানি, এবং এই মধ্যবিন্দু থেকে এই যে দূরত্বটা এটাই ধরলাম এবার আমরা r, এটা r বিন্দু। এবং এই যে এর সাথে এই এই বিন্দুটা, এই যে সরলরেখাটা, এটা থিটা কোণ করে রয়েছে, এবং এটা আমাদের ও বিন্দু। আমাদের টার্গেট হচ্ছে এইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে। এটার জন্য একটা কাজ করি আমরা, এই যে তড়িৎ দ্বিমেরুটা রয়েছে এটাকে আমরা উপাংশে ভাগ করে দিই। এই তড়িৎ দ্বিমেরুর মান কত? P = 2Lq, এর মান এটা। 2Lq কাজ করছে কোন দিকে? এই দিকে, এই দিকে। তাহলে এই আর বরাবর কত কাজ করবে? থিটা যদি থাকলে কত হবে? P cos θ। তাহলে এই দিক বরাবর তড়িৎ দ্বিমেরু কাজ করবে P cos θ। তার লম্ব বরাবর কত? অর্থাৎ এর সাথে লম্ব বরাবর, মানে ছবিটা হচ্ছে অনেকটা, এখানে যদি লম্ব আঁকি এরকম, তাহলে এই লম্ব বরাবর অর্থাৎ এই দিক বরাবর তড়িৎ দ্বিমেরু কত হবে সেটা নিশ্চয়ই তাহলে হবে, এটা যেহেতু এটা কাজ করে, এটা তড়িৎ দ্বিমেরু কাজ করছিল এদিকে, এর একটা উপাংশ নেওয়া হয়েছে এইদিকে, আর একটা হবে এই দিকে, এটা হবে তাহলে P sin θ, P sin θ। এবার আমাদের লক্ষ্য হচ্ছে যে P cos θ জন্য এই বিন্দুতে কতটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আবার বের করব P sin θ জন্য এই বিন্দুতে কতটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এটা বের করার জন্য আমাদের আগের সেই জিনিসগুলো মনে রাখতে লাগবে। একটা ছিল অক্ষ বরাবর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যদি হয়তো এটা যদি হয় এটা অক্ষ, তাহলে তার সাথে এই দিকে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে এই দিকে, এই দিক বরাবর। আর অক্ষের সাথে লম্ব বরাবর যদি হয় তাহলে সেটা হবে এদিকে। তাহলে ছবিটা যদি আমি দেখি, যদি ছবিটা হয় একটা তড়িৎ দ্বিমেরু যদি হয় এরকম, অবশ্যই এদিকে মাইনাস, এদিকে প্লাস, এক্ষেত্রে এই দিকে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করবে এই দিক বরাবর, তড়িৎ ক্ষেত্র হলো ই। আবার লম্ব বরাবর যদি আমি এইখানে বের করি তাহলে কিন্তু সেটা কাজ করবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করবে ই করবে, কাজ করবে এই দিকে। এই জিনিসটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে লাগবে, তাহলে আমরা করতে পারবো। হ্যাঁ, যদি বলা হয় যে এই দিকে, এখানে কোথায় হবে, এখানেও তাহলে হবে এদিকেই হবে, এই দিকে হলে সেটা কাজ করবে এই দিকেই কাজ করবে, অনেকটা এইভাবে ঘুরে এদিকে যায় জিনিসগুলো, বা এদিক থেকে ঘুরে এইরকম করে যায় বলরেখাগুলো। তো এইটাকে, ছবিটাকে খেয়াল রেখে আমরা এবার তুলনা করি। এটা এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করবো কার জন্য? P cos θ জন্য। তাহলে P cos θ জন্য যদি বের করি, যে ধরলাম এটা, তাহলে এইদিকে কাজ করবে কোন দিকে? তড়িৎ দ্বিমেরু কাজ করে সেদিকে, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করবে এই দিকে। এবং তার মান কত হবে আমরা আগেই পেয়েছি, এর মানটা হচ্ছে এই রাশিটি। কিন্তু আমরা এখানে বের করবো যে এক্ষেত্রে আরটা অনেক বড় এলের থেকে, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুটা এই তাদের দূরত্বটা অনেক ছোট। তাহলে কি হবে এক্ষেত্রে? এর মানটা হবে, এই মানটা হবে, এটা হবে E1 দিলাম, আর E1টা কি পাশে লিখে দিচ্ছি, E1টা হচ্ছে 1/4πε0 2p/r3। এবারে আমরা দেখি যে এই যে P sin θ, এই উপাংশটার জন্য এই বিন্দুতে কতটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে চিত্র অনুযায়ী এই যে যদি হয় এটা তড়িৎ দ্বিমেরু, তার লম্ব বরাবর কোনো বিন্দুতে এইদিকে কাজ করবে, ঠিক তেমনই তাহলে এইখানটাতেও এইটা যদি হয় তড়িৎ দ্বিমেরু, তার লম্ব বরাবর এখানে কোনো বিন্দুতে তড়িৎ কাজ করবে কোন দিকে? সেটা কাজ করবে যেদিকে হচ্ছে মাইনাস থাকবে, অর্থাৎ মাইনাসটা রয়েছে এইদিকে, এটা কাজ করবে তাহলে এই দিকে।
এবং এটাকে দিলাম আমি E2। তাহলে E2 এর মান কত সেটাও লিখে দিই। E2 এর মান হচ্ছে এখানটাতে আমরা একটু আগেই পেলাম, সেটা হচ্ছে এই এটা 1/4πε0 p/r³। এবারে দেখি তো E1 E2 মধ্যবর্তী কোণ কত। এটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে এদের লব্ধি কোণটা হবে, এখানে যদি আমরা সামান্তরিক সূত্র কাজে লাগাই তাহলে হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রবল কাজ করবে এই দিকে, মোটের উপর এটা কাজ করবে এই দিকে, লব্ধি ই। এবং তার মান কত হবে, লব্ধি ই হবে সমান সমান √E1² প্লাস E2²। E1 E2 এর মানগুলো যদি আমি দেখি সবই ঠিক রয়েছে, E1 এ জাস্ট একটা 2 রয়েছে আর এখানে নেই। তাহলে কিন্তু 1/4πε0 p/r³ গোটাটাই কমন যায়। তাহলে আরেকটা জিনিস খেয়াল রাখতে লাগবে, এখানে কিন্তু পি cos θ রয়েছে, এখানে পি sin θ রয়েছে। তার মানে এইখানে আমাদের একটা হয়ে যাবে পি cos, এইখানে এটার ক্ষেত্রে হয়ে যাবে যেহেতু cos θ, এখানে পি এর জায়গায় হয়ে যাবে পি cos θ, এখানে যাবে পি sin θ। এটাকে আমি ব্ল্যাক পেন দিয়ে কাজ করছি। এটা হয়ে যাবে পি cos θ, হয়ে যাবে পি sin θ। আবার বলছি কেন cos θ আসলো, এখন কিন্তু আগে ছিল আমরা এই সূত্রটা যখন এই সূত্রটা কাজে লেগেছিল এখানে শুধু পি ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু পি নয়, এক্ষেত্রে এই দিক বরাবর পি cos θ, তাই এখানে চলে এসেছে পি cos θ টার্ম। আর এই দিক বরাবর তড়িৎ দ্বিমেরু কাজ করেছে পি sin θ, তাই এখানে চলে এসেছে পি sin θ টার্ম। তাহলে এখন এদের যদি যোগ করি তাহলে 1/4πε0 p/r³ কমন যায়, সেটা আমরা কমন নিয়ে নেই। তাহলে সে কমন নিলে হবে 1/4πε0 p/r³ কমন। তাহলে ভিতরে পড়ে থাকলে এখানে 2 cos θ² 2 cos θ এর স্কোয়ার প্লাস এখানে রয়েছে sin θ, sin² θ sin θ স্কোয়ার লিখলে হতো, বা 1/4πε0 p/r³ বাই এখানটাতে 4 cos² θ হয়ে যাবে, এটা 4 cos² θ প্লাস sin² θ সমান সমান 1/4πε0 p/r³। হ্যাঁ, এখানটাতে 4 cos² θ আমি লিখতেই পারি 3 cos² θ প্লাস cos² θ। 4 cos θ লিখতে পারি আমি 3 cos² θ প্লাস cos² θ, আর এখানে একটা প্লাস sin² θ রয়েছে। তাহলে একটা cos² θ আর একটা sin² θ মিলে কিন্তু হয়ে যায় 1। তাহলে এটা হয়ে যাবে 3 cos² θ, আরেকটা cos² θ আর একটা sin² θ মিলে হয়ে যাবে এটা 1। এই হলো একটা তড়িৎ দ্বিমেরুর সাথে থিটা কোণ করে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবলের মান। এবারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টর্ক। তড়িৎ দ্বিমেরু যদি কোনো তড়িৎ ক্ষেত্রে সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থান করে তাহলে টর্ক কত হবে। তাহলে হেডিংটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। হেডিংটা লিখে রাখি আমি। সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর ওপর টর্ক। তাহলে আমরা একটা ছবি অঙ্কন করি, সেটা হচ্ছে যে ধরলাম একটা টর্ক বা টর্ক নয়, একটা তড়িৎ দ্বিমেরু এইভাবে রয়েছে, এটা -q, এটা +q এবং এদের মধ্যে দূরত্বটা হচ্ছে 2l। এই যে তড়িৎ দ্বিমেরুটা রয়েছে এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্রে রয়েছে। ধরলাম এই তড়িৎ দ্বিমেরুটা যে তড়িৎ ক্ষেত্রে রয়েছে সুষম তড়িৎ ক্ষেত্র, তার মান হচ্ছে E এবং সেটা কাজ করছে এই দিক বরাবর E,
অর্থাৎ এদিকেও ই, এইবার ই মানে কাজ করছে এদিকে। তার মানে কী বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে এই আশেপাশে যদি কোনো ধনাত্মক আধান থাকে, সেই ধনাত্মক আধানটা কিন্তু যেতে চাইবে এই দিক বরাবর। সে যেখানেই থাকে না কেন সেটা যেতে চাইবে এই দিকে। তাহলে এটা তো ধনাত্মক আধান, এটা যেতে চাইবে কোন দিকে? এই দিকে। কিন্তু এটা কি? এটা ঋণাত্মক আধান, এটা যেতে চাইবে এই দিকে। তাহলে এটা যখন এই আধানটা যেতে চাইবে এই দিকে, তাহলে এই আধানের উপর ক্রিয়াশীল বল কত সেটা দেখি। এই আধানের উপর ক্রিয়াশীল বল হচ্ছে F = QE। আর এই আধানটার জন্য এটা হবে সেটাই QE। এটা এই আধানটার জন্য এখানে কাজ করবে, সেটা হচ্ছে QE। এটাও QE। এটাকে F1 দিলাম, এটাকে F2 দিলাম, মাইনাস যদি থাকে মাইনাস দিলাম। তো ব্যাপারটা হচ্ছে যে F1 F2 কিন্তু মান একই এবং তার বিপরীত দিকে। তার মানে যখন দুটি সমান এবং বিপরীত মানের বল যদি কোনো সিস্টেমে ক্রিয়া করে, তাহলে তার মধ্যে একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয় এবং বলা হয় যে টর্ক ক্রিয়া হয়েছে। তাহলে এখানেও টর্ক ক্রিয়া হয়েছে। তাহলে কতটা টর্ক ক্রিয়া হলো সেটা আমরা বের করব। তাহলে টর্ক কাকে বলে সেটা একটু দেখা যাক। টর্ক মানে হচ্ছে এই যে কোনো একটি বল এবং ওই বল দুটির মধ্যে লম্ব দূরত্ব। তাহলে F1 বল কাজ করছে এদিকে, F2 বল কাজ করছে এদিকে, এদের মধ্যে লম্ব দূরত্ব কি? এইটা হবে তাদের লম্ব দূরত্ব। আমার টার্গেট এইটা বের করা এখন। আচ্ছা, এবার একটা জিনিস ধরি যে তড়িৎ দ্বিমেরু কাজ করছে এদিকে। ধরলাম তড়িৎ দ্বিমেরুর সাথে তড়িৎ দ্বিমেরু না, তড়িৎ ক্ষেত্র কাজ করছে এদিকে, তড়িৎ দ্বিমেরু কাজ করছে এইদিকে। ধরলাম এই তড়িৎ দ্বিমেরু আর তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ থিটা, এবং এটা কি? এল। এটা যদি থিটা হয়, এটাও তাহলে নিশ্চয়ই থিটা হবে। এটা যদি হয় 2L, তাহলে এটা হবে লম্ব উপাংশ, এটা হবে 2L sin থিটা। তাহলে এই যে বল দুটির মধ্যে যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে 2L sin থিটা। তাহলে টর্ক হবে টর্ক সমান যে কোনো একটি বল ধরলাম QE লিখে দিলাম ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব কত? এই যে এটা, সেটার মান কত? 2L sin থিটা। এই দূরত্বটা হচ্ছে 2L sin থিটা, 2L sin থিটা। এই গেল। এখন এই যে Q × 2L মানে কি? এটা মানে তো হচ্ছে P। তাহলে এটা লিখতেই পারি আমরা PE sin থিটা। ভেক্টর আকারে যদি আমরা লিখি তাহলে এটা হবে টাও সমান P × E। এখানেও একটা ভেক্টর সাইন হবে। এই গেল আমাদের ভেক্টর আকারে লিখব টাও সমান P × E। এখানে P কাজ করছে এই দিকে, E কাজ করছে এই দিকে। তাহলে P × E যদি ভাবি, P × E এইরকম করে বোতলের মুটকি যদি ঘোরাই তাহলে মুটকিটা যাবে এইদিকে, টর্ক কাজ করবে নিচের দিকে। এবারে দেখি এই টর্কের মধ্যে বা টর্কের প্রয়োগের জন্য কতটা কার্য হয় সেটা দেখি আমরা। সেটা বের করতে গেলে আমরা দেখি যে এই টর্ক প্রয়োগ হলে কার্য যে হয় তার রাশিমালাটা কি। কার্য সমান যেমন ছিল বল গুণ সরণ, তেমনি টর্কের ক্ষেত্রে টর্ক খেলে সেক্ষেত্রে হয় কার্য সমান টর্ক ইন্টু কোণ। ধরলাম যে এই তড়িৎ ক্ষেত্রে এই যে একটি দ্বিমেরু রয়েছে, এই জন্য একটি দ্বিমেরুকে ডি আলফা পরিমাণ ঘোরাতে হয়েছে এবং এর ফলে তার মধ্যে কিছুটা কার্য হয়েছে। আমরা জানি যে টাও সমান PE sin থিটা দেবো না, আমরা এখানে আলফা নিয়ে আলোচনা করছি তাই আমরা দেবো আলফা। এবং এরপরে সেই দ্বিমেরুকে ডি আলফা পরিমাণ ঘোরানো হয়েছে এবং এর ফলে কতটা কার্য হয়েছে সেটা আমরা দেখব। তাহলে এর জন্য যত কার্য হয়েছে সেটার ক্ষেত্রে হবে টাও। তাহলে কার্য মানে কি? তাহলে টর্ক ইন্টু ডি আলফা, মানে DW = যে কৃত করে সেটা হচ্ছে টাও ইন্টু ডি আলফা সমান PE sin আলফা ডি আলফা। তাহলে একটি দ্বিমেরুকে যদি
আমি 0 থেকে থিটা কোণ পর্যন্ত ঘোরাই তাহলে কতটা কার্য হবে। তাহলে ডাব্লিউ সমান সমান ডিডাব্লিউ এবং এটা সমান হবে ইন্টিগ্রেশন পিই সাইন আলফা ডি আলফা। তাহলে এখানে মান হবে আলফার মানটা 0 থেকে থিটা কোণ পর্যন্ত। মানগুলো বসিয়ে দিই আমরা। আচ্ছা, মান আগে ইন্টিগ্রেশনটা করতে লাগবে, তাহলে এখানে পিই কিন্তু চলে আসছে বের হয়ে। পিই এবারে হবে এখানে আলফা সমান সমান 0 থেকে থিটা, আর এখানে হবে সাইন আলফা ডি আলফা সমান সমান সাইন আলফা এর ইন্টিগ্রেশন হবে মাইনাস কস আলফা। তাহলে এখানে হবে মাইনাসটা সামনে লিখে দিই, পিই, আর এটা হয়ে যাবে কস আলফা এবং এর লিমিটটা হচ্ছে আপার লিমিট থিটা, আর এখানে হবে আপার লিমিট আলফা সমান সমান 0। যদি মানগুলো বসিয়ে দেওয়া যায় তাহলে হবে মাইনাস পিই কস থিটা মাইনাস কস 0 ডিগ্রি, আলফার মান 0 বসানো হয়েছে। তাহলে কস থিটার মান তো কস থিটাই থাকবে এখানে, আলফা 0 মানে 1, কিন্তু মাইনাস আছে। তাহলে আমি যে তাহলে এই রাশি দুটোকে আমি যে ইন্টারচেঞ্জ করে দিই তাহলে এটা হয়ে যাবে ডাব্লিউ সমান সমান পিই 1 মাইনাস কস থিটা। এই হলো যে কতটা কার্য, মানে 0 থেকে থিটা কোণ যদি পর্যন্ত ঘোরাই আমরা তাহলে মোট কতটা কার্য হবে একটি তড়িৎ দ্বিমেরুর একটি সুষম তড়িৎ ক্ষেত্রে তার রাশিমালা। এখন আমরা আলোচনা করব তড়িৎ ফ্লাক্স নিয়ে। তড়িৎ ফ্লাক্স কি জিনিস সেটা? তড়িৎ ফ্লাক্সটা হচ্ছে যে একটি তল থেকে যতগুলো তড়িৎ বলরেখা নির্গত হয় তাকেই বলা, লম্বভাবে যতগুলো তড়িৎ বলরেখা নির্গত হয় তাকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। মানে এটা একটা গাণিতিক, মানে এটা একটা ছবি আঁকলে ভালো হবে। যে ধরলাম একটা তল রয়েছে এরকম করে, এবং এই তল থেকে তড়িৎ বলরেখাগুলো বের হচ্ছে লম্বভাবে, কিছু এরকম করে বের হচ্ছে। তো একটা তল থেকে ঠিক যত সংখ্যক তড়িৎ বলরেখা নির্গত হয়, তা মানে লম্বভাবে যতগুলো বলরেখা নির্গত হয় তাকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। এবং এর গাণিতিক মানে কতটা বের হলে সেটা হচ্ছে, এর পরিমাপ হচ্ছে ই ইন্টু ডিএস। কী এগুলো? ই হচ্ছে ওই যে তড়িৎ ক্ষেত্রের মান, এবং ডিএসটা হচ্ছে যেই যতটুকু তল নিয়ে আমি কল্পনা করেছি, এই ই ডট ডিএস, এবং এটাকে দেওয়া হয় ডি ফাই দিয়ে প্রকাশ করা হয়। তো এটা ই ডট ডিএস যেহেতু এটা হচ্ছে ডট গুণ, আমরা লিখতে পারি ই ডিএস কস থিটা। এটাই হলো তড়িৎ ফ্লাক্স। তাহলে তড়িৎ ফ্লাক্স হচ্ছে যে কোনো ক্ষেত্রের মধ্য দিয়ে লম্বভাবে মোট তড়িৎ বলরেখা পাওয়া যায় তাকেই বলা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। আচ্ছা, এবারে যাই আমরা ঘনকোণ নিয়ে। এবার আলোচনা করবো আমরা ঘনকোণ। ইংলিশে এটাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল। কোণ, এই ঘনকোণটা হচ্ছে যে একটি তলের সাথে তুলনা করা হয় জিনিসটা। যেমন একটা যদি বলে কোণ বলতে আমরা কি বুঝি, যে কোণ মানে হচ্ছে যে দুটি সরলরেখা, শুধু কোণ বলবো না আমরা, মানে একতলীয় কোণ বা তলীয় কোণ। একতলীয় কোণ কাকে বলে? মানে যখন দুটি সরলরেখা যখন যুক্ত হয় তখন তাদের মধ্যে যে কোণ তৈরি হয় তাকে বলা হয় একতলীয় কোণ। বিষয়টা দাঁড়ালো, একটা সরলরেখা এখানে, একটা সরলরেখা গেল এদিকে, এই যে কোণগুলো তৈরি হলো, এগুলো এই যে জিনিসটি তৈরি হলো, এটাই হচ্ছে কোণ। এবং পরিমাপ করবো কি করে? এটা হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ। এটা চাপ, এই চাপ বাই ব্যাসার্ধ, এটা হচ্ছে কোণ ছিল, একতলীয় কোণ। এবারে আমরা দেখবো যে এটা একটা ঘনকোণ কী জিনিস। ঘনকোণের ক্ষেত্রে, এক্ষেত্রে যেমন আমরা একটা রেখা ধরেছিলাম, এক্ষেত্রে কিন্তু এবার আমরা রেখা ধরবো না, এবার আমরা তল ধরবো। যে যদি কোনো তল, এই একটি তল
কোনো বিন্দুর সাথে যে কোণ তৈরি করে থাকে এটা তাকেই বলা হচ্ছে ঘনকোণ। লক্ষণীয় বিষয় যে এটা কিন্তু ঘনকোণ, এটা তলের সাথে মানে কোনো এটা হচ্ছে একটা তল, তার সাথে একটা বিন্দু যে কোণ করে রয়েছে। এটা সাধারণ কোণ, আমরা যে কোণটা এতদিন ধরে তোমরা জেনেছো তার থেকে কিন্তু এটা চেঞ্জ আর কি। এটা হচ্ছে একটা তলের সাথে তুলনা করা হচ্ছে। এটা হচ্ছে ঘনকোণ এবং এর একক হচ্ছে স্টেরেডিয়ান। আর সাধারণ কোণের একক হচ্ছে রেডিয়ান। তো আমরা যদি এটাকে রিপ্রেজেন্ট করি যে ঘনকোণটাকে মাপবো কী করে, সেটা আমরা এবার দেখি। ঘনকোণটা হচ্ছে যে, আমি এই ছবিটা একটু ভালো করে আঁকি। ধরলাম যে এই যে এই একটা গোলীয় তল, তার সাথে এইখানে লম্বালম্বি একটা বিন্দু রয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই বিন্দুতে কতটা, এই তলটা কতটা কোণ তৈরি করেছে, এই যেটা, এবং আমি এখান থেকে লম্বালম্বি দাগ দিলাম। ধরলাম আরেকটা জিনিস, যে ধরলাম এইখানে আরেকটা তল রয়েছে এবং এই যে দূরত্বটা, এইটুকু দূরত্বকে ধরলাম আমি R1, এবং এই যে তলটা রয়েছে তার ক্ষেত্রফল S1। আবার এই যে দূরত্বটা, এইটাকে ধরলাম R2 এবং এর দূরত্ব হচ্ছে এই তলটার ক্ষেত্রফল S2। দেখা যায় যে যদি আমরা হিসাব করি, দেখা যায় যে এখানে এই যে S1 বাই এই যে দূরত্বটা কত R1 এর স্কোয়ার যদি করি, মানে কি S1টা কি এই তলের ক্ষেত্রফল, R1টা কি এই বিন্দু থেকে তাদের দূরত্বটা, এর যে মান হয় আবার একই রকম করে S2 বাই R2 স্কোয়ার হয়, দুটো সমান। এবং এইটাই হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা ওমেগা, এবং একেই বলা হয় ঘন কোণ। আবার একটা মজার জিনিস যে আমরা যদি একটা এখানে যে একটা গোলীয় তল কল্পনা করি, ধরলাম এই একটা বিন্দু, একটা তল, চারপাশে একটা তল কল্পনা করলাম, তাহলে এই গোটা তলটার সাপেক্ষে এই বিন্দুর যে ঘনকোণ সেটা কত হবে? তাহলে একটা গোলকের ক্ষেত্রে ঘনকোণ এই যে ওমেগা, এটা হবে কত? তাহলে গোটা তলের ক্ষেত্রফল কত? 4πr²। আর এই যে দূরত্ব কত হয়, দূরত্বটা যদি হয় r, সেটা হবে r² সমান 4π। অর্থাৎ একটা সমগ্র বদ্ধ অংশের যদি ঘনকোণ বের করা যায় তার মান হচ্ছে 4π। এবারে দেখি যে যদি একটি তল থাকে এই রকম করে এবং একটা বিন্দু রয়েছে এই রকম, তাহলে এই অবস্থায় কতটা ঘনকোণ হবে সেটা আমরা বের করব। তাহলে ধরে নিই আমি এই যে এখানে যুক্ত করে দিই আগে এই রেখাগুলো, এবং এখান থেকে এটাকে যুক্ত করে দিলাম। আচ্ছা, আমি একটা তল কল্পনা করি, এটা এই রকম করে আরেকটা তল, এবং এই যে এই তলের সাথে এই তলে যে কোণটা, এখানে অনেক স্কেচ পেন দিয়ে আঁকতে গিয়ে ঘিজিমিজি হয়ে যাচ্ছে, এটা কোণটা হচ্ছে থিটা কোণ, লাল পেন দিয়ে দিই, এই কোণটা হচ্ছে থিটা। আচ্ছা, এবার আমরা দেখি যে এই যে তলটা, এই তলের ধরলাম ক্ষেত্রফল ds, এবং এই তলটার ক্ষেত্রফল ds'। দুইটা তলের মধ্যে ক্ষেত্রফল কত, কোণ কত, থিটা। তাহলে এর ds এর উপাংশ দিয়ে কত হবে, ds cos থিটা। তাহলে ds' অ্যাকচুয়ালি হবে ds cos থিটা। এবং এইখান থেকে যদি এই দূরত্বটা যদি হয় r, তাহলে ঘনকোণটা হবে d ওমেগা সমান এই যে এই তলটার ক্ষেত্রফল কত, ds cos থিটা বাই তাদের দূরত্বের স্কোয়ার বিন্দুটা থেকে এই। তাহলে যদি কোনো তল থিটা যদি এইভাবে থাকে, তাহলে তার ঘনকোণ আমরা এই সূত্র দিয়ে বলতে পারি। আমরা কিন্তু অনেকক্ষণ থেকে
কিছু অদ্ভুত জিনিস শিখলাম, ঘনকোণ, তারপরে ফ্লাক্স। কেন শিখলাম? এর কারণ হচ্ছে এইগুলো দিয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য শিখতে হবে, সেটা হচ্ছে গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্য। এই উপপাদ্যের সাহায্যে আমরা কতগুলি বিশেষ ধরনের বস্তু যদি তড়িৎ আহিত থাকে, তাহলে সেই আহিত বস্তুর জন্য কোনো বিন্দুতে কতটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয় সেটা আমরা বের করতে পারি। তাই এই গাউসের উপপাদ্যটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। গাউসের উপপাদ্যটা কী সেটা আমি আগে বলছি না, আগে আমি দেখি এটা দিয়ে আমি কী করতে পারি, আগে বের করবো আমরা, তারপরেই আমরা মুখস্থ করবো জিনিসটা। আমি ধরলাম একটা বদ্ধ তল নিলাম, এই তলের এই ভেতরে একটি স্মল কিউ আধান রয়েছে, এবং এই যে তলটা রয়েছে এইখানে আমি একটা তল কল্পনা করলাম, একটা গোলীয় তল কল্পনা করলাম, বা ক্ষুদ্র অংশ, তলের ক্ষুদ্র অংশ। এবং এইখান থেকে এই যে দূরত্বটা, এই মধ্যবিন্দু বলবো না, মাঝামাঝি একটা থেকে, এখান থেকে দূরত্বটা হচ্ছে আর। এবং আমাদের আমরা বের করবো এখানটাতে যে এই যে কিউ আধানটা রয়েছে তার জন্য এখানে কতটা তড়িৎ ফ্লাক্স রয়েছে সেটা আমরা বের করব। তাহলে তড়িৎ ফ্লাক্স কত সেটা যদি বের করতেই লাগে, আগে দেখি আমরা যে এই বিন্দুতে কিউ আধানের জন্য এইখানটাতে, এটা যদি পি বিন্দু দিয়ে নাম আমরা, ক্যাপিটাল পি বিন্দু, কতটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা বের করি। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে ই সমান 1/4πε0, আধান কত কিউ বাই দূরত্ব কত আর স্কোয়ার। এটা কিন্তু ভেক্টর রাশি, আমি দিলাম এইদিকে। তাহলে এর দিক কোন দিকে কাজ করবে? তাহলে তড়িৎ ক্ষেত্রের দিক যেই দিকে আধান রয়েছে তার উল্টা দিকে, তাহলে কাজ করবে এই দিকে। এই দিকে যদি একক ভেক্টর হয় আর ক্যাপ, তাহলে এই তড়িৎ ক্ষেত্রটা হবে, এটা হয়ে যাবে আর ক্যাপ হয়ে যাবে। এই দিকে কাজ করছে, এই দিকে একক ভেক্টর, এই দিকে একক ভেক্টর আর ক্যাপ, তাই আমি আর ক্যাপ দিয়ে দিলাম। আর ক্যাপ হচ্ছে একক ভেক্টর এই আর বরাবর। আচ্ছা, এবার আমি এই যে একটা ঘনকোণ তৈরি করি, ঘনকোণ তৈরি করলাম, এবং ঘনকোণটার মান কত সেটা দেখি। ঘনকোণটার মান হচ্ছে ডিএস, এবং ডিএস সমান আচ্ছা ডিএস হচ্ছে কিন্তু একটা ক্ষেত্রফল, এবং ক্ষেত্রফল হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ডিএস সমান হবে এই যে আমরা এখানে আগেই পেয়েছি, ডিএস সমান হবে যে, ও না আগে পাইনি, মানে এটাকে আমরা লিখতে পারি যে একটা মান এবং একক ভেক্টর। এই একক ভেক্টর কোন দিকে হবে? এই যে ডিএস ভেক্টর যদি হয় এটা, তাহলে এর সাথে লম্ব বরাবর ধরে লম্ব বরাবর এটা এইটা, এবং একক ভেক্টর হচ্ছে এন ক্যাপ, তাহলে এটা হবে এন ক্যাপ। আর এবং এন এর মধ্যবর্তী কোণ ধরলাম থিটা। তাহলে তড়িৎ ফ্লাক্সের মান কত সেটা আমরা দেখি। তাহলে তড়িৎ ফ্লাক্স এই ডিএস ক্ষেত্রফলের জন্য ডি ফাই, সেটা হবে ই ডট ডিএস। মানগুলো যদি বসিয়ে দিই আমরা, ই এর মান 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, একক ভেক্টরটা পরে লিখছি, আর ডিএসটা এখানে হবে ডিএস, এবার একক করে লিখি, আর ক্যাপ এন ক্যাপ সমান এখানে আর ক্যাপ এন ক্যাপ দুটোই কিন্তু একক ভেক্টর। তাহলে সূত্র অনুযায়ী এই দুটো ডট গুণ, ভেক্টরের ডট গুণে হবে কি, এদের মান ইন্টু কস থিটা। তাহলে আর ভেক্টরের মান, একক ভেক্টর যেহেতু এটা, এরো মান 1, এরো মান 1 কস থিটা, তাহলে 1 কস থিটা। আর ডট এন এর মান শুধু তাহলে হবে কস থিটা। তাহলে এটা হচ্ছে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার ডিএস কস থিটা সমান 1/4πε0 কিউ। আমরা কিন্তু এইখানটাতে একটু আগেই পেলাম যে
ds cos থিটা বাই r স্কোয়ার সমান সমান d ওমেগা। তাহলে আমরা এখানে লিখতে পারি q ইন্টু d ওমেগা। এটা গেল। তাহলে এই যে ক্ষুদ্র যে তলটা রয়েছে সেই তলের জন্য কতটা ঘনকোণ তৈরি হয়েছে সেটা। তাহলে আমরা যে গোটা তলটার জন্য কতটা তড়িৎ ফ্লাক্স সেটা যদি বের করি, ফাই সমান সমান কি ইন্টিগ্রেশন হয়ে যাবে, ইন্টিগ্রেশন এটা, তাহলে ইন্টিগ্রেশন ডি ফাই সমান সমান ডি ফাইয়ের মান এটা বসিয়ে দিই যদি, তাহলে এখানটাতে কিউ 4πε সবই ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, কিউ বাই 4πε0 ইন্টু হচ্ছে ডি ওমেগা। এবং এটা যদি একটা বদ্ধ গোটা তলটা যদি বদ্ধ হয়ে যায় তাহলে আমরা এখানে একটা সার্কেল সাইন দেবো, এনক্লোজড করে দেবো, মানে এটা গোটা একটা তলটা বদ্ধ তল বোঝানো হচ্ছে। তাহলে একটা যদি বদ্ধ তল যদি আমরা দেখি, এই বদ্ধ তলটার ঘনকোণের মোট মান কত সেটা কিন্তু হচ্ছে এই যে আমরা একটু পেয়েছিলাম এখানে, এই যে গোলকের ক্ষেত্রে ঘন ওমেগার মান 4π। তো এখানে এটা গোলক না, কিন্তু এটা তো গোটা তলের ক্ষেত্রে ঘনকোণের মান হবে, এর মানটা হচ্ছে 4π। তাহলে মান যদি বসিয়ে দেওয়া যায় কিউ বাই 4πε0 ইন্টু 4π, 4π কেটে যাচ্ছে, কিউ বাই ε0। তাহলে আমি কি পেলাম, ডি ফাই সমান সমান না ফাই সমান সমান এটা ফাই। তাহলে আমি লিখতে পারি সুতরাং ই ডট ডিএস সমান সমান কিউ বাই ε0। কখন? যখন এটা একটা বদ্ধ তলে হবে। এটি হলো গাউসের উপপাদ্য। ই ডট ডিএস ক্লোজ ইন্টিগ্রেশন, এটার মানে হচ্ছে একটা কোনো বদ্ধ তলের মোট ফ্লাক্স, এবং তার মান হচ্ছে কিউ বাই ε0 সাথে সমান। তাহলে এটা যদি আমরা কথায় যদি লিখি তাহলে এটা হবে ভাষার মাধ্যমে, এটা হচ্ছে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε0 গুণ। এই গেল। আজকে তাহলে এতটুকুই থাক। এর পরবর্তীতে আমরা এই যে গাউসের উপপাদ্য একে কাজে লাগিয়ে কয়েকটি আমরা প্রয়োগ শিখব। ধন্যবাদ।